আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে অংশগ্রহণ করার শিক্ষার্থীগণকে জানাই সুস্বাগতম। আজকে শুভ সকালে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের একটি ক্লাস, সেটি হচ্ছে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতির দ্বিতীয় পত্র। ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। সেটি হচ্ছে দিল্লির সালতানাত। দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় দিল্লির সালতানাত। আলোচ্য বিষয় কুতুবউদ্দিন আইবেকের চারিত্রিক বৈশিষ্ট্য। তোমাদের এই বিষয়গুলোতে আমরা পাঠ করে ক্লাস আলোচনা করেছি এবং আমরা জেনেছি আমাদের সিলেবাসভুক্ত যতগুলো অধ্যায় আছে আমরা সবই শেষ করেছি। তো এরপরে আবার রিভিশনের প্রয়োজন। এজন্য জায়গায় জায়গায় ধরে আমি কিছু বিষয় তোমাদের সামনে সমন্বয় করব, আলোচনা করব। আশা করছি তোমরা প্রস্তুত আছো এবং ভালো আছো এবং ক্লাস করার নিমিত্তে তোমরা আমার ক্লাসগুলো দেখছো। তো ধন্যবাদ। তাহলে আমরা আজকে আলোচনা করব, কি বললাম যেন, দিল্লির সালতানাতের এই চ্যাপ্টার থেকে আলোচনা হচ্ছে কুতুবউদ্দিন আইবেকের চারিত্রিক বৈশিষ্ট্য। কৃতিত্ব সবগুলো আসবে না, বা তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল সে বিষয়ে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে আমরা আসি দিল্লির সালতানাতের অন্যতম একটি অধ্যায় রয়েছে, সেটা কুতুবউদ্দিন। মোহাম্মদ ঘুরির পরে হচ্ছে কুতুবউদ্দিন। কুতুবউদ্দিনের শাসনকাল সেটি হচ্ছে কত 1206 থেকে আমরা 1206 থেকে 1210 খ্রিস্টাব্দে পর্যন্ত কুতুবউদ্দিন আইবেক বিভিন্ন সময় শাসন কার্য পরিচালনা করেছিলেন। তাহলে মনে রাখি যে 1206 থেকে 1210 খ্রিস্টাব্দে পর্যন্ত এই সালতানাতের যে অধ্যায় রয়েছে সেটি আমরা দেখছি 1206 থেকে 1526 খ্রিস্টাব্দে পর্যন্ত দিল্লির সালতানাতের ভারতের মসনদে, দিল্লির মসনদ বিভিন্ন শাসক ছিলেন, তবে কুতুবউদ্দিন আইবেক অন্যতম। কুতুবউদ্দিন আইবেক এমন একজন শাসক যিনি তার রাষ্ট্রকে উন্নতি করার জন্য যা যা প্রয়োজন তিনি তা করেছেন। তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সেগুলো ফুটে উঠেছে। আমরা জানি তিনি ছিলেন ক্ষমতাধর, তারপরে ছিলেন তিনি সাহসী এবং ক্ষমতাধর সাহসী বলতে আমরা দেখেছি যে সম্রাট বাবরের ইতিহাস যখন পড়লাম, তোমরা পড়েছো, বাবর ছিলেন নির্ভীক সাহসী এবং তিনি নির্ভীক সাহসী ছিলেন। তার একটি গুণ ছিল যে ওপারে কোনো জায়গায় যুদ্ধ যদি যেতে হয়, শীতের ভিতরে কনকনে ঠান্ডার মধ্যে, আমরা তো ঠান্ডার পানিতে যখন নামতে যাই একটু দেরি করি বা আমাদের একটু কেমন লাগে, ঠান্ডা শিরশির করে, কিন্তু সম্রাট বাবর তিনি নির্বিঘ্নে নির্দ্বিধায় পানির মধ্যে গরমকালে যেভাবে গোসল করতে পারতেন, সম্রাট বাবর তাই পারতেন। তো কুতুবউদ্দিন আইবেক এর বৈশিষ্ট্য ওই রকম নয়, তবে তিনি সাহসী ছিলেন, যে কোনো কার্যে তিনি মোকাবেলা করতে পারতেন এবং তিনি ছিলেন পরিশ্রমী এবং ন্যায়বান, ন্যায় বিচারক। এবং তার জীবনকালকে যদি আমরা আলোচনা করি তাহলে তার জীবনকালের আমরা জেনেছি, এর আগে প্রাতিষ্ঠানিক ক্লাসে আমরা জেনেছি যে তার জীবনকালের মধ্যে আমরা 3টি অধ্যায় খুঁজে পাই। 1 নম্বর হচ্ছে তার প্রথম হচ্ছে প্রাথমিক জীবন, 2 নম্বরে আমরা যদি জানতে পারি একটা হলো প্রাথমিক জীবন, দ্বিতীয় হলো তার বিশ্বস্ত অনুসার। কার বিশ্বস্ত অনুসার? মোহাম্মদ ঘুরির বিশ্বস্ত অনুসার। এবং 3য় অধ্যায় যে দিল্লির সালতানাতের সুলতান হিসাবে তাকে আমরা দেখতে পাই। তো আমাদের এই জীবনকালটা বললাম শুধু মনে করার জন্য, মনে রাখার জন্য। এবার আসি শাসনকাল আমি লিখে দিই। কুতুবউদ্দিন আইবেক নামটা মনে রাখি, কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক হলো নাম, আর শাসনকাল হচ্ছে কত বললাম 1206 থেকে 1210 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি শাসন কার্য করেছেন। কোথাকার শাসন? ভারতবর্ষে দিল্লির মসনদকে তিনি অলঙ্কৃত করেছেন। তাহলে আইবক অথবা আইবেক, কোনো বইতে আবার আইবক লেখা আছে, আইবক লেখা আছে।
তো ইত্যাদি লেখা আছে। তো আইবেক শব্দের অর্থ আমরা জানি যে চন্দ্র দেবতা। যাই হোক, তো এই হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, তার শাসনকাল আমরা জানতে পারলাম। এবার আসি তার উপাধি। কুতুবউদ্দিন আইবেকের উপাধি কী ছিল? কুতুবউদ্দিন আইবেকের উপাধি ছিল লাক্স বক। কি বললাম? লাক্স বক। তাকে লক্ষ টাকা দানের, মানে লাখ টাকা প্রদানকারী হিসাবে তিনি ইতিহাসে খ্যাত রয়েছেন। লাক্স বক বলা হতো। তিনি মার্জিত ছিলেন, তিনি অকপটে দান খয়রাত করতেন। কোনো প্রজা যদি তার কাছে আসতেন তাহলে কিছু না কিছু তাকে দিয়ে তিনি বিদায় করতেন। কুতুবউদ্দিন আইবেক অসীম উদার হতরতা এবং দানশীল, এই অসীম উদারতা, দানশীল, বদান্যতার কারণে তাকে ঐতিহাসিকগণ লাক্স বক্স উপাধি দিয়েছেন। লক্ষ দিনারি বলা হয় লাক্স বক্স। শিক্ষার্থীগণ, তাহলে উপাধি আমরা বুঝতে পারলাম যে তার উপাধি কি ছিল? লাখ বক্স বলা হতো। লাখ বক্স বলা হতো, এটা হলো তার উপাধি। এটা মনে রাখলেই চলবে, কারণ অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন এগুলো দেয়া থাকে। তো আমরা জেনে রাখলাম, পরীক্ষা আসুক চাই না আসুক আমাদের জানতে হবে। দিল্লি সালতানাত প্রতিষ্ঠা, সর্বোপরি আমরা দেখছি যে দিল্লি সালতানাত তিনি প্রতিষ্ঠা করেছেন। কিভাবে তিনি দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেছেন? মোহাম্মদ ঘুরির কিন্তু অনুসর তিনি ছিলেন। বারবার আমি কথা বলবই যে দাস বংশের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন। তো যাই হোক, দিল্লির সালতানাত, তিনি দিল্লিতে সালতানাত প্রতিষ্ঠা করে গিয়েছেন। ঘুরির মৃত্যুর পর গজনির প্রভুত্ব থেকে ভারতবর্ষকে মুক্ত করে স্বতন্ত্র শাসন ব্যবস্থা, স্বতন্ত্র কাঠামোয় নিয়ে আসেন। অর্থাৎ মোহাম্মদ ঘুরির তার পূর্বের শাসক, তার মৃত্যুর পরে দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করে তিনি একটি আলাদা শাসন ব্যবস্থা বা শাসন কাঠামো তিনি প্রয়োগ করে গিয়েছেন। তাহলে দিল্লির সালতানাত কে প্রতিষ্ঠা করেন? দিল্লি সালতানাত প্রতিষ্ঠা, দিল্লি বানানটা তোমরা দুইভাবে লিখতে পারবা। দিল্লি সালতানাত কে প্রতিষ্ঠা করেন? প্রশ্ন যদি আসে কে প্রতিষ্ঠা করেন, তা আমরা কি বলবো? যে কুতুবউদ্দিন আইবেক। কুতুবউদ্দিন আইবেক বা আইবক তিনি দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেছেন। তাহলে এটা একটি শর্ট প্রশ্ন হতে পারে, বা যেভাবে আসুক প্রশ্ন, যেভাবে আসুক আমরা নিজেরা জেনে রাখবো। আমাদের জানা থাকলে যে কোনোভাবে আমরা লিখতে পারবো। দিল্লির সালতানাত প্রতিষ্ঠা করেছেন কুতুবউদ্দিন আইবেক। এবার আসবে সেনানায়ক হিসেবে তিনি পরিচয় দিয়েছেন। কে? কুতুবউদ্দিন আইবেক। সেনানায়ক হিসেবে তিনি অসাধারণ প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। তিনি সবসময় যুদ্ধের ক্ষেত্রে নিজেই জিহাদের যুদ্ধে চলে যেতেন এবং রাজ্য বিজয়ের ক্ষেত্রে তিনি অনেক সময় ব্যাটেল ফিল্ডে তিনি গিয়েছেন। ঐতিহাসিক A.B.M. হাবিবুল্লাহ তিনি তার চরিত্রের বৈশিষ্ট্যের ক্ষেত্রে তিনি শক্তিশালী করেছেন এভাবে, অর্থাৎ তার ভূয়সী প্রশংসা করতে গিয়ে তিনি বলেছেন যে সমর নেতা, কর্মশক্তি ও উন্নত প্রজ্ঞার অধিকারী হিসেবে আখ্যা প্রদান করেছেন A.B.M. হাবিবুল্লাহ। তাহলে হাবিবুল্লাহ কি বলেছেন? তিনি ছিলেন একজন সমর নেতা এবং উন্নত প্রজ্ঞার অধিকারী। দুইটি কথা তিনি বলেছেন। একদিকে তিনি সমরনেতা ছিলেন, আরেকটা ছিলেন কি যে যোগ্যতা এবং প্রজ্ঞতার অধিকারী হিসেবে কে ছিলেন? এই কুতুবউদ্দিন আইবেক। এই কথা বলেছেন ঐতিহাসিক A.B.M. হাবিবুল্লাহ। তাহলে সেনানায়ক হিসাবে আমরা তার পরিচয় পেয়ে গেলাম। শ্রেষ্ঠ শাসকের পরিচয় তিনি দিয়েছেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ শাসক। কে ছিলেন শ্রেষ্ঠ শাসক? কুতুবউদ্দিন আইবেক ছিলেন শ্রেষ্ঠ শাসক। শ্রেষ্ঠ শাসকের পরিচয় তিনি দিয়েছেন। শ্রেষ্ঠ শাসক
সবাই তো আর শ্রেষ্ঠ শাসক হতে পারে না। স্বল্পকালীন রাজত্বে নানা প্রতিকূলতার পরিস্থিতির যোগদান করেও কুতুবউদ্দিন আইবেক তিনি শ্রেষ্ঠ শাসকের পরিচয় দিয়েছেন এভাবে যে তিনি তার রাজ্যের মধ্যে শান্তি ফিরিয়ে নিয়ে এসেছিলেন। রাজ্যের মধ্যে প্রজাদের কল্যাণের জন্য বিভিন্ন কল্যাণমূলক কাজ তিনি করেছেন এবং পরিশ্রম করতেন। তিনি পারিশ্রমিকদেরকে, যারা পরিশ্রম করতেন, তিনি পরিশ্রমিক ব্যক্তিদেরকে তিনি পছন্দ করতেন এবং পরিশ্রমী ব্যক্তিকে পারিশ্রমিক বেশি করে দিতেন, পরিশ্রম ছাড়াও তিনি বেশি প্রদান করতেন। এবং দিল্লি সালতানাতে নিরাপত্তার রক্ষার জন্য তিনি বিভিন্ন রক্ষণাবেক্ষণ এবং সালতানাত রক্ষার জন্য, সুরক্ষার জন্য তিনি রক্ষক নিযুক্ত করতেন এবং প্রাদেশিক শাসক যারা ছিলেন তাদের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন। অর্থাৎ কেন্দ্রে যে শাসন ব্যবস্থা ছিল, প্রদেশে যেন ওই সেম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এই ব্যাপারে তিনি জোরদার হয়েছিলেন এবং তৎপর হয়েছিলেন। তার রাজ্যের মধ্যে চোর ডাকাতদেরকে নির্মূল করা সম্ভব হয়েছিল। এই তার অর্থাৎ প্রজাদের কল্যাণের জন্য যা যা করা দরকার তিনি তা করেছিলেন। এই জন্য তাকে দিল্লির সালতানাতের শ্রেষ্ঠ শাসকে আসীন করেছেন ঐতিহাসিকগণ, তাকে দিল্লি সালতানাতের শ্রেষ্ঠ শাসক বলে উল্লেখ করেছেন। এবার আসি হচ্ছে রাজস্ব ব্যবস্থা। তো রাজস্ব ব্যবস্থা এটা একটি জরুরি বিষয়, হলো রাজস্ব ব্যবস্থা। তো রাজস্ব ব্যবস্থা এটা একটি ইম্পর্টেন্ট বিষয়। রাষ্ট্রকে ত্বরান্বিত করতে, অর্থাৎ রাষ্ট্রের চালিত শক্তির মূল বিষয় হচ্ছে অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থার উৎস হচ্ছে রাজস্ব ব্যবস্থা। তো রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে তিনি পূর্বের যে শাসক ছিলেন, পূর্বের যে রাজস্ব ব্যবস্থা ছিল ওইটাই তিনি বহাল রেখেছিলেন। অর্থাৎ মোহাম্মদ ঘুরির সময় যে রাজস্ব ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটাই তিনি অব্যাহত রেখেছিলেন। সামান্য কিছু সংযোজন বিয়োজন করেছিলেন, করে রাষ্ট্রটাকে রাজস্ব ব্যবস্থার উন্নতির ফলে রাষ্ট্রের শান্তি ফিরে নিয়ে এসেছিলেন এবং প্রাদেশিক প্রশাসন এবং মুসলমানদের সেনাধ্যক্ষ এবং রক্ষণদের জন্য এই দায়িত্ব তিনি নিজে পালন করতেন এবং এই বিষয়ে রাজস্বর দিক থেকে সৈন্যবাহিনীদের বেতন ভাতা নিশ্চিত করতেন এবং প্রাদেশিক গভর্নরদেরকে তিনি তাদেরও পারিশ্রমিক এবং তাদের আবাসস্থল তৈরি করে দিয়েছিলেন কে? কুতুবউদ্দিন আইবেক। এবার আমরা আসব শিক্ষা ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে। শিক্ষা ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসাবে কুতুবউদ্দিন আইবেক শিক্ষা ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক। শিল্প এবং সাংস্কৃতিক পৃষ্ঠপোষক যিনি ছিলেন, শিল্প সাংস্কৃতিক পৃষ্ঠপোষক হিসেবে আমরা তার নাম উল্লেখ করতে পারি যে তিনি বিদ্বান ব্যক্তি, তার রাজত্বের মধ্যে যারা বিদ্বান ছিলেন, বিদ্বান ব্যক্তিদেরকে তিনি খুঁজে খুঁজে বের করতেন এবং উলেমা যারা ছিল, উলেমা মানে হচ্ছে ধর্মের উপর যাদের পাণ্ডিত্য ছিল তিনি তাদেরকে মূল্যায়ন করতেন এবং তিনি সবসময় বিদ্বান ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা করতেন। উলেমা সমাজ তার সম্মান করতেন উলেমা সমাজকে। এবং তাজুল মাসির একটি ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে তাজুল মাসির। তো তাজুল মাসির যে গ্রন্থ, সেই গ্রন্থটিও তার নামে উৎসর্গ করা হয়েছিল এবং তারিখে ফিরোজ শাহী, তারিখে মোবারক শাহী একটি বই, সেটিও ইয়াহিয়া বিন লিখেছেন, সেটিও তিনি তার পৃষ্ঠপোষকতায় কিন্তু লিখিত হয়েছিল। পরবর্তীতে আমরা জানি যে তার সময় কুওয়াতুল
কুওয়াতুল ইসলাম একটি মসজিদ, সেখানে নির্মাণ করা হয়েছিল কুওয়াতুল ইসলাম। এবং স্থাপত্য শিল্পের যেটা আমরা দেখি সেটি হলো শিক্ষা, সাহিত্য এবং ধর্মীয় ক্ষেত্রের অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন। এবং কুওয়াতুল ইসলাম মসজিদ তার সময় নির্মিত হয়েছিল। আড়াই দিন কা ঝোপড়া, এটিও তার সময় নির্মিত হয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে স্থাপত্য শিল্পে যেটা স্থাপত্য শিল্পে দিল্লি কুতুবউদ্দিন স্থাপত্য শিল্প নির্মাণ করেছেন, যেটাকে আমরা সবচেয়ে স্মরণীয় এবং বরণীয় হয়ে রয়েছেন কুতুব মিনার। কুতুব মিনার হচ্ছে 238 ফুট এবং 4 তলা বিশিষ্ট কুতুব মিনার স্থাপিত হয়েছিল ভারতের দিল্লিতে, এবং সেটি মুসলিম এবং হিন্দু স্থাপত্যের সমন্বয়ে গঠিত হয়েছে। কুতুব মিনার যে স্থাপত্য বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ কুতুব মিনারের মধ্যে যে স্থাপত্য বৈশিষ্ট্য পাওয়া যায় সেই বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখ রয়েছে মুসলিম স্থাপত্য এবং হিন্দু স্থাপত্য। এই কুতুব মিনারের মধ্যে এই বৈশিষ্ট্যের মধ্যে খুঁজে পাওয়া যায়। কিসের মধ্যে? কুতুব মিনারের মধ্যে। তাহলে কুতুব মিনারের যে কথাটি বললাম, কুতুব মিনার হচ্ছে এমন একটি স্থাপত্য শৈলী, স্থাপত্য বৈশিষ্ট্য। তোমরা জেনে থাকবে উমাইয়া স্থাপত্যের একটি রূপ রয়েছে, আব্বাসী স্থাপত্যের একটি রূপ রয়েছে। তেমনিভাবে তৎকালীন সময়ে কুতুব মিনারে আমরা দেখি কুতুব মিনারে আমরা দেখতে পাই যে মুসলিম স্থাপত্য ও হিন্দু স্থাপত্যের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। কিসের ভিতরে? কুতুব মিনারের ভিতরে আমরা সেই বৈশিষ্ট্যটা খুঁজে পাই। কুতুব মিনারে মনে রাখতে হবে আমাদের। এবার আসি বৈবাহিক সম্পর্ক যদি তুলে ধরা হয় তাহলে আমরা প্রথমেই দেখতে পারবো যে কুতুবউদ্দিন নিজের শক্তি, সামর্থ্য এবং রাজত্বের মধ্যে স্বীয় ক্ষমতা, দক্ষতাকে স্থাপিত করার জন্য তিনি এই দক্ষতাকে স্থাপিত করার জন্য অর্থাৎ প্রতিষ্ঠিত করার জন্য তিনি বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন। বিভিন্ন দিকে তিনি তার প্রজ্ঞা এবং তার ক্ষমতাকে ধরে রাখার জন্য, ক্ষমতা কুক্ষিগত করার জন্য তিনি অনেক কৌশল অবলম্বন করেছেন, যা অন্য শাসক এই চিন্তাও করেনি। সেক্ষেত্রে আমরা বৈবাহিক সম্পর্ক তুলে ধরতে পারি। কি সম্পর্ক? বৈবাহিক সম্পর্ক আমরা তুলে ধরতে পারবো যে তিনি কখনো নিজের বোনকে বিয়ে দিয়েছেন, এটাও রাজনৈতিক কারণ, আবার নিজে বিয়ে করেছেন, সেটাও রাজনৈতিক কারণ। আবার অন্য কুতুবউদ্দিন নিজে তার শক্তিকে বৃদ্ধি করার জন্য তিনি নিজের কি করেন? তিনি গজনির শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুসের বোনকে বিয়ে করেন। তাহলে রাজনৈতিক কারণে গজনির শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুস এর বোনকে বিবাহ করেন। তাজউদ্দিন ইয়ালদুসের মেয়েকে তিনি বিবাহ করেন এবং নাসিরউদ্দিন কোবাচার পাঞ্জাবের শাসক ছিলেন। কোবাচারের সঙ্গে তিনি নিজের কন্যাকে নাসিরউদ্দিন কোবাচারকে আমরা এর পরে দেখতে পাই, সেটি হলো যে নিজের বোনকে তিনি নাসিরউদ্দিন কোবাচারের সঙ্গে বিয়ে দিয়েছেন এবং নিজ কন্যাকে ইলতুৎমিশের সঙ্গে বিবাহ দিয়েছিলেন। তাহলে নিজের বোনকে দিয়েছেন নাসিরউদ্দিন কোবাচার সঙ্গে এবং
নিজ কন্যাকে বিয়ে দিয়েছেন ইলতুৎমিশের সঙ্গে। আর কুতুবউদ্দিন আইবেক নিজের শক্তিকে বৃদ্ধি করার জন্য তিনি তাজউদ্দিন ইয়ালদুসের বোনকে তিনি নিজেই বিবাহ করেছিলেন, তাজউদ্দিন ইয়ালদুসের। তো এই রাজনৈতিক বিষয়টি অর্থাৎ নিজের ক্ষমতা এবং দক্ষতা এবং রাজত্বের মধ্যে বিশৃঙ্খলা মেটানোর জন্য তিনি বিবাহ করেছিলেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। কুতুবউদ্দিন আইবেকের যে শাসন অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্য আমরা তুলে ধরলাম। তো সর্বোপরি আমরা বলতে পারি যে ভারতের প্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন কে? সেক্ষেত্রে আমরা বলবো ভারতের মুসলিম স্থায়ী প্রতিষ্ঠা করেছেন ঘুরির অনুসার হিসেবে তিনি যোগ্যতার পরিচয় দিয়ে তার মেধা ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে স্থায়ী মুসলিম সালতানাত প্রতিষ্ঠা করেছেন কুতুবউদ্দিন আইবেক। আর মোহাম্মদ ঘুরি ছিলেন, তবে তিনি সালতানাত প্রতিষ্ঠা করেন নাই। মোহাম্মদ ঘুরি তিনি শাসন ক্ষমতায় ছিলেন, কিন্তু কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির অনুসর ছিলেন। অনুসর থেকে অর্থাৎ দাস হিসাবে ঢুকে তিনি শাসকের পথ অলঙ্কিত করেছিলেন। সেটি হচ্ছেন কে? কুতুবউদ্দিন আইবেক। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় যে কুতুবউদ্দিন আইবেকের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল সেই বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সর্বোপরি তোমাদের কাছে বলছি যে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিজের স্বাস্থ্যবিধি সরকারে দেওয়া স্বাস্থ্যবিধির উপর মেনে চলবে, মাস্ক পরিধান করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইবাদত বন্দেগি করবে। ইবাদত বন্দেগি বলতে শুধু নামাজ রোজা এগুলো বোঝায় না, পড়াটাও একটি ইবাদত। তোমাকে পড়তে হবে, মানুষ হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আর মনে রাখতে হবে যে আমি ন্যাশনাল কলেজের স্টুডেন্ট, ন্যাশনাল কলেজের শিক্ষার্থী। তোমার কিন্তু একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ন্যাশনাল কলেজের যেরকম আলাদা বৈশিষ্ট্য রয়েছে, তোমার ভিতরে একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে। আর মন যদি খারাপ থাকে, কখন যদি কষ্ট পাও, তাহলে নিজের ভিতরে সেটা জমানে রেখে বলতে হবে আজকে আমার লাগছে ভীষণ ভালো। আসসালামু আলাইকুম, ভালো থেকো।